লেটস লার্ন উইথ আর্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে তোমাদেরকে জিও পলিটিক্স সম্বন্ধে কিছু ধারণা দিতে চাই। ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতেই পারছো যে এখানে যেটা আমি বলতে চাইছি সেটা সিরিয়া এবং তার যে ডাউনফল হলো। দেখো, একটা জিনিস মনে রাখবে, তোমরা একটা দেশের স্ট্রং হওয়াটা খুব দরকার তার জিও পলিটিক্স সমস্ত ম্যাটারে। তোমার দেশ যদি স্ট্রং না হয় না, তাহলে তুমি যত কোটি টাকারই মালিক হও, তাহলে তোমার তার কোনো ভ্যালুয়েশন কিন্তু তোমার কাছে নেই। কেন, তুমি আলটিমেট দেখতে পারো, ধরো আজকে যদি কোনো, আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশে আজকে যারা হিন্দু তাদের তো অনেকেই, আর যারা কোটিপতি ছিল, যারা অনেক ভালো ভালো জায়গায় ছিল, কিন্তু আজ তাদের কী করতে হচ্ছে? হয় ধর্ম চেঞ্জের জন্য তাদের চাকরি ছেড়ে দিতে হচ্ছে, নয়তো আদার্স কিছু করতে হচ্ছে না, দেশ ছেড়ে পালিয়ে আসার একটা চিন্তা ভাবনা করতে হচ্ছে, না তো মার খেতে হচ্ছে, এর বাইরে কিচ্ছু নয়। তো দেখো, আমি তোমাদেরকে কিছু কিছু ইনফরমেশন দেবো। তোমরা এর আগে অনেক চ্যানেল দেখেছো সিরিয়া সম্বন্ধে, নতুন করে তোমরা বলার কিচ্ছু নেই, তোমরা সবই জানো। বাট আরও কিছু জানতে হবে, কারণ সিরিয়ার যে ডাউনফল আজকের জন্য নয়, এই ডাউনফলের জন্য তোমাকে সিরিয়ার পাস্ট দেখতে হবে, এবং সেই পাস্ট আমি তোমাদেরকে বলছি। তো দেখো, তোমাদেরকে প্রথমে আমি বলছি যে হিস্ট্রি অফ সিরিয়ার যে নাম, সেই নাম হচ্ছে অ্যাকচুয়ালি সিরিয়ান আরব রিপাবলিক। তো দেখো, আমাদের দেশেও অ্যানসিয়েন্ট টাইমে আমরা দেখেছি আমাদের বিভিন্ন যারা ডাইনাস্টি রুল করেছে, যেমন ধরো কখনো মোগল করেছে, কখনো দিল্লি সুলতানের, কখনো মারাঠা এটসেট্রা, কখনো রাজপুত, যাই হোক। তেমনি এইখানেও সিরিয়াকেও একটা টাইমে ছিল অ্যানসিয়েন্ট যুগে, যখন অনেক ডাইনাস্টি রুল করেছে, যার মধ্যে দেখো পার্সিয়ান, গ্রিকস, রোম্যান্স, ইজিপ্টিয়ান্স, এরকম এরা বিখ্যাত। কিন্তু তেমনি ওরা 1945 24 অক্টোবরে তোমার হচ্ছে ইউনাইটেড নেশন চ্যার্টারে সাইন করে তারা কান্ট্রির তকমা পেয়েছিল, যে তারা একটা ইন্টারন্যাশনালি তকমা পেয়েছিল যে সিরিয়া ইজ এ কান্ট্রি। এবং সেই সময় যে প্রেসিডেন্ট ছিল তিনি ছিলেন আল কোয়াতলি, এবং প্রাইম মিনিস্টার ছিলেন ফারিস আল খোরে। কিন্তু দেখো, 1945-এ পরে জাস্ট 4 বছর, 1949 এনাকে কু করে সরিয়ে দেওয়া হয়, এবং এখানে চলে আসে মিলিটারি শাসন। এবং 1949 থেকে 1954 পর্যন্ত এই মিলিটারি শাসনের পরে মানুষের মধ্যে একটা উত্তেজনা স্টার্ট হয়, মানে মানুষের মধ্যে একটা সেই ডেমোক্রেসির অভাব ফিল মানুষ করতে থাকে। এবং কি হয়, 1954-এ ইলেকশন হয়, এবং 1954-এ যে ইলেকশন হয় সেখানে দেখো পিপল পার্টি, এই পিপল পার্টি রুলিংয়ে আসে। কিন্তু হয় কি, 1954-এ এই পিপল পার্টিকেও জিতে আসার পরেও তাদেরকে কু করে সরিয়ে দেওয়া হয়, এবং 1954 to 58 এই টাইমে আবার মিলিটারি শাসন চালু হয় বা হতে থাকে। দেখো, এই 1954 to 58 এই পিরিয়ডে না, যখন মিলিটারি কু হচ্ছে, তো এই সময় একজন হিরো এখানে উঠে আসে। এই হিরোর নাম হচ্ছে খালিদ বাগদাস, যিনি ছিলেন কমিউনিস্ট পার্টি, সিরিয়ান কমিউনিস্ট পার্টির মেম্বার। এবং এই 1958 থেকে 1958-এ যখন দেখলেন যে এরকম একটা পরিস্থিতি, তো এই 1950 তারা ইজিপ্টের সঙ্গে কোলাবোরেশন করে, এবং ইজিপ্ট এবং সিরিয়া মিলে একটাই কান্ট্রি তৈরি করা হয়। বাট 1958 to 61 একটা হয় না যে দেশ যখন ব্যাপারটা হচ্ছে একটা সোভারনিটির যখন ব্যাপার চলে আসে, তো মানুষের মধ্যে আরও একটা রাগ তৈরি হয়। এই রাগের সাহায্য নিয়ে কিছু মিলিটারি, তার মধ্যে কিছু মিলিটারি আবার 1961-এ কু করে, এবং সেই কুয়ের যে লিডার ছিল তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবাদ আল কারিম আল নাহলাহি। 1963-তে ফার্দার কু হয়, মানে কুয়ের উপর কু, মানে বুঝতে পারছি মিলিটারি কুয়ের উপর কু, মানে স্টেবল কোনো গভর্নমেন্ট চলছে না ওইখানে। তো 1963, 1966 দু টাইম কু হয়, এবং 1966 এবং 1967-এ যেটা হয় সেটা হচ্ছে একটা বিরাট বড় ঘটনা ঘটেছিল না ইন্টারন্যাশনালি, সেটা 6 ডে ওয়ার। এই 6 ডে ওয়ার হয়েছিল ইসরায়েল ভার্সেস ইজিপ্ট, সিরিয়া এবং জর্ডান, এই কান্ট্রির মধ্যে। এবং 6 দিনের মধ্যে ইসরায়েল সেই যুদ্ধ জিতে যায়, এবং এই যে দ্য গোলান হাইটস, এটা একটা সিরিয়ারই লোকেশন, এটা ক্যাপচার করে নেয়। এবং যেটা জিনিসটা হয় 1970-তে এই হাফেজ আসাদ ইনি আবার মিলিটারি কু করেন, এবং হয়ে যান কি প্রাইম মিনিস্টার অফ সিরিয়া। এবং 1971-এ তিনি প্রেসিডেন্ট হয়ে যায়। এবং দেখো, ব্যাপারটা হচ্ছে, যেহেতু তুমি একটা জিনিস মনে রাখবে যে ইসরায়েল হচ্ছে ওখানে একদম সিরিয়ার বর্ডারে, একদম এইদিকে। তো ইসরায়েল হচ্ছে বরাবরই ইউএসএর অ্যালাই, তো ওইখানটা বরাবরই ইউএসএর একটা ডোমিনেন্স আছে। এবং সিরিয়ান যে এই হাফেজুল আসাদ, ইনি সবসময় এই জন্য তিনি সোভিয়েত ইউনিয়ন, সেই সময় যে ইউএসএসআর, এদের সঙ্গে কোলাবোরেশন করে এখানটা একটা ব্যালেন্স করতো, ব্যাপারটা যাতে পুরোপুরি ইউএসএ ডোমিনেন্স না হয়। তো সেই জন্য তিনি সোভিয়েত ইউনিয়ন এবং সঙ্গে ইস্টার্ন ব্লকের একটা কোলাবোরেশন করে। এবং তিনি করেন কি, যে তার একটা কনসেপ্ট ছিল যে পুরো আরবরা আমরা একই, মানে তারা সব ন্যাশনালিস্ট ছিল, আরব ন্যাশনালিস্ট, এবং তারা ভেবেছিল যে পুরো, মানে পার্টিকুলারলি এনার একটা থিঙ্কিং ছিল যে আমি পুরো আরবের সমস্ত দেশ মিলে আমি একটাই প্যান আরব কান্ট্রি বানাবো। তো এটা হচ্ছে ব্যাপার। এবং তিনি যেটা করেছিলেন, তিনি হচ্ছে 1976-এ লেবাননে অ্যাটাক করেন, যে লেবাননে আজকে আমরা শুনতে পাই হেজবুল্লাহ, সেই লেবাননে তিনি একটা সময় অ্যাটাক করেন, এবং 1976-এ তিনি লেবানন ক্যাপচারও করেন। বাট তার কিছুদিনের মধ্যেই এই মুসলিম ব্রাদারহুড রেবেল, এরা সিরিয়াতে এরা একটা জঙ্গি গোষ্ঠী, রিসেন্ট টেরিস্ট গোষ্ঠী, এরা এই হাফেজুল আসাদকে সরানোর জন্য এরা একটা কনস্পিরেসি করে। এবং তিনি এই হাফেজুল আসাদ এটা বুঝতে পেরে তিনি এই হামা শহরে ছিল এই মুসলিম ব্রাদারহুডদের একটা
ক্যাম্প, এবং সেই ক্যাম্পে অ্যাটাক করে এবং 2/3 হামা, ভাবো শুধু একটা মুসলিম ব্রাদারহুড একটা রেবেল গোষ্ঠীকে মারার জন্য, যেহেতু ডিক্টেটর সেই জন্য 2/3 হামা মানে হামার 2/3 অংশ তিনি ধ্বংস করে দেন। এবং তিনি তার ভাই, তার নিজস্ব ভাই রিফাত, যিনি 1984 তিনি ভেবেছিলেন যে আমি একে সরিয়ে আমি প্রেসিডেন্ট হব, তাকেও তিনি হত্যা করেন। বাট যাই হোক, তার দুটো ছেলে ছিল, এক ছিল হচ্ছে বাসার, তিনি 1994 মারা যায়, এই বাসার নয় বাসেল, আর বাসার যে তিনি হচ্ছে প্রেসিডেন্ট বানেন। নেক্সট এখানে দেখো একটা ম্যাপ আছে, ম্যাপটা আমি এই কারণে রেখেছি কেন, দেখো এখানে হচ্ছে সিরিয়া, এইটা হচ্ছে তুর্কি, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরাক, এখানে হচ্ছে ইসরায়েল। মানে বুঝতেই পারছো পুরো জায়গাটা একটা মানে একটা ইউএস, এই তুর্কি হচ্ছে ন্যাটো মেম্বার, ইসরায়েল হচ্ছে ইউএস এর অ্যালাই, ইসরায়েল হচ্ছে ইউএস এর অ্যালাই। তো এরকম করে একটা ব্যাপার যেখানে পুরোপুরি এই সৌদি আরব, এরা সব ইউএস এর অ্যাকচুয়ালি কিন্তু অ্যালাই, মানে এই এরিয়াটা পুরোপুরি ডোমিনেন্স। তো এই সিরিয়ার একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি, এই যে এই পোর্শনটা দেখছো না, এই পোর্শন হচ্ছে মেডিটেরিয়ান সি, এবং এটা হচ্ছে রেড সি, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে সুয়েজ ক্যানাল। এই জায়গাটা হচ্ছে একটা বিরাট বড় ট্রেডিং মার্ক, মানে এখান থেকে প্রচুর কিছু ট্রেড হয়। তো এই জায়গাটা যারা ক্যাপচার করতে পারে বা যাদের ডোমিনেন্স থাকবে, তারা ট্রেডের একটা বড় অংশ তার ডোমিনেন্স করে নেবে। তো এই যে ইম্পর্টেন্স, দেখো সিরিয়ার কাছে এই আমি যেটা বললাম যে তুর্কি আছে নর্থে, ইরাক আছে ইস্টে, জর্ডান আছে সাউথে, ইসরায়েল এবং লেবানন আছে সাউথ ওয়েস্টে। এটা পুরোপুরি একটা দেখো আরব ওয়ার্ল্ডের সঙ্গে একটা ইউরেশিয়া, মানে আপনার ইউরোপ এশিয়া এবং আরবের একটা মোটামুটি পথ, একটা পুরোপুরি ট্রেডিং যে রুট, এই রুটটা হচ্ছে একটা বিরাট বড় লোকেশন হচ্ছে সিরিয়া। এবং সিরিয়াতে এই যে পুরো এখান থেকে অয়েল এবং যে গ্যাস এক্সপোর্ট হয়, যে পুরো যে আমাদের ওপেক কান্ট্রি আছে সৌদি আরব, কাতার, ইরাক এটসেট্রা এটসেট্রা, এখানে পুরোপুরি যে অয়েল এবং গ্যাস যে এক্সপোর্ট হয় ইউরোপে, পুরোপুরি এই রুটের উপর ডিপেন্ডেন্ট। তো এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। এবং তার তো একটা বড় ব্যাপার যে এখানে যেহেতু ওয়েস্টার্ন একটা ব্যাপারের ডোমিনেন্স আছে, তো রাশিয়া ইরানের ক্ষেত্রেও এটা একটা খুব বড় স্ট্র্যাটেজিক এই বাসাদ গভর্নমেন্ট ছিল, যে ইরান এবং রাশিয়ার অ্যাকচুয়ালি অ্যালাই খুব, এবং এই অ্যালাই হওয়ার কারণে কি একটা কাউন্টার ব্যালেন্স হতো এই রিজিয়ানে। তো নেক্সট যেটা হবে সেটা হচ্ছে গ্লোবাল ভিউজ। দেখো এবার এই লোকেশনটা যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তো বিভিন্ন দেশের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে ভাই, কারণ আলটিমেট এই পুরো জিও পলিটিক্স হলো ইন্টারেস্টের উপর। এখানে কেউ পার্মানেন্ট বন্ধু হয় না, পার্মানেন্ট শত্রু হয় না, যে যখন যার ইন্টারেস্টের ভালো লাগে বা নিজের দেশের ইন্টারেস্ট বোঝে তার জন্য সে আছে, নয়তো নেই। যেমন ধরো রাশিয়ার জন্য প্রবলেম কি ছিল, যে ওইখানটা যদি ইসরায়েল আছে এবং ইউএস এর অ্যালাই, তারা যদি সবসময় ডোমিনেন্স করে, তো তার যে এক্সপোর্ট বা ইম্পোর্টের যে ট্রেড রুট সেটা ব্যাহত হবে। কারণ তুমি জানো রাশিয়ার সঙ্গে ইউএস এর একটা বরাবরই হিস্ট্রিক্যালি একটা কোল্ড ওয়ার এবং হিস্ট্রিক্যালি একটা কনফ্লিক্ট আছে। তো রাশিয়ার জন্য সিরিয়াতে বাসার গভর্নমেন্টের খুব ইম্পর্টেন্স একটা ছিল ব্যাপারটা, যাতে এর কারণে কি করেছিল রাশিয়া ওইখানে একটা ওদের এয়ারফোর্স ক্যাম্পও বানিয়েছিল, এয়ারফোর্স একটা ক্যাম্প ছিল। সেকেন্ড দেখো ইউএস এর জন্য কি প্রবলেম, ইউএস এবং ইউরোপিয়ানকে যে কান্ট্রি, তাদের জন্য সেম ট্রেড রুট তো সবার জন্য কমন, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই সিরিয়া এইখানে আইএসআইএস আল কায়দা যত রকম সিরিয়া ইরাক এই জায়গাগুলোতে আইএসআইএস আল কায়দা এই জঙ্গি সংগঠনগুলো আছে, এবং যাদের প্রধান টার্গেট হচ্ছে ইউএসএ। তো এই হচ্ছে ব্যাপার। তো ওদের জন্য এখানটা খুব সিকিউরিটি মেজর, কেন বিকজ অফ কি, যদি এখানে কোনো রকম কোনো কনফ্লিক্ট হয় না, তো এখানে যে লোকরা এরা যায় ওয়েস্টার্ন ইউরোপ কান্ট্রিতে, তো ওইখানে যে ডেমোগ্রাফিক যে প্রবলেম, সেই প্রবলেমটা তার বাড়তে পারে। সেই জন্য ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রির জন্য এটা একটা খুব স্ট্র্যাটেজিক জায়গা। তার হচ্ছে ইরানে তোমরা জানো ইরানের বরাবরই শত্রু হচ্ছে ইসরায়েল, এবং ইরানের স্বপ্ন ইসরায়েলকে শেষ করে দেবে। এবং ইসরায়েলের যে যাকে দিয়ে অ্যাটাক করতো ইরানের যে অ্যালাই হিজবুল্লাহ, ওরা হচ্ছে লেবাননে। এই বাসার গভর্নমেন্ট ছিল ওদের মধ্যে কানেকশন, মানে ওদের মধ্যে যে মানে টাকা পয়সা বলো বা অস্ত্রশস্ত্র যা ট্রান্সফার হতো ইরান থেকে হিজবুল্লাহর কাছে, এই সব বাসার গভর্নমেন্টের সাহায্যে হতো। তো বাসার গভর্নমেন্ট হচ্ছে একটা খুব স্ট্র্যাটেজিক জায়গা, সেটা ইরানের জন্য। দেখো এবার চায়নার জন্য হচ্ছে এটা খুব ডাইরেক্টলি কোনোভাবে ইনভলভ নয়, বাট চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে, ওর জন্য এইটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন। আচ্ছা এবার যে এইখানে যে এই প্রবলেমটা স্টার্ট হয় 2010 সালের ডিসেম্বর মাস থেকে। কেন এটাকে আমরা বলছি আরব স্প্রিং? এই আরব স্প্রিং আরবের অনেক কান্ট্রির মধ্যে হয়েছিল, কিন্তু সব জায়গায় সাকসেসফুল হয়নি, বাট কিছু কিছু জায়গায় সাকসেসফুল হয়েছিল। তার মধ্যে সবচেয়ে প্রথম যে ইম্পর্টেন্ট যে ঘটনা ঘটেছিল, আচ্ছা আরব স্প্রিং এটাকে এই জন্যই বলা হয় কারণ আরব জুড়েও ব্যাপারটা হয়েছিল এবং বসন্তকালে স্টার্ট হয়, সেই জন্য এর নাম হচ্ছে আরব স্প্রিং। তো আরব স্প্রিংয়ের প্রথম যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে এই টিউনিসিয়া এই দেশে, এখানে যে মুভমেন্টটা হয়েছিল সেই মুভমেন্টটা নাম ছিল জ্যাসমিন রেভলিউশন। এই জ্যাসমিন রেভলিউশনের মাধ্যমে এই টিউনিসিয়াতে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়। এর মেনলি যে এই অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখবে এখানে সব বন্দুক নিয়ে লড়াই করছে, ঠিক আছে অ্যাকচুয়ালি বলছে, বাট এটা অ্যাকচুয়ালি ছিল নাকি এই প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট। মানে ওখানে যেহেতু অথরিটেরিয়ান রুল, মানে ওখানে ডেমোক্রেসি বলে কিছু নেই, ডিক্টেটর, তো ওদেরকে সরিয়ে নাকি প্রি ডেমোক্রেসি আসবে। আমি জানি না ভাই আজ পর্যন্ত ইরাকে কি ডেমোক্রেসি এসছে, আমি জানি না সিরিয়াতে এরপরে কি ডেমোক্রেসি আসবে, বা তালিবানে কি ডেমোক্রেসি এসছে আমি জানি না ডেমোক্রেসি, বাট ডেমোক্রেসি ওরা বলে ডেমোক্রেসি।
কিছু কিছু দেশ সাকসেস হয়েছিল, যার মধ্যে ইজিপ্ট ছিল, ইয়েমেন ছিল, লিবিয়া ছিল এবং সিরিয়া ছিল। তার মধ্যে এইগুলো আমরা ইম্পর্টেন্ট, আমি পরে এগুলো নিয়ে ভিডিও করবো, আজকের এগুলো মেন বক্তব্য নয়। যার মধ্যে লিবিয়া রিভোল্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু মানে প্রোটেস্ট। আচ্ছা, এবার যে সিভিল ওয়ার, এই সিভিল ওয়ার স্টার্ট হওয়ার পিছনে না, দেখো ব্যাপারটা হচ্ছে সবার প্রথমে বুঝতে হবে যে একটা দেশে এমনিভাবে প্রোটেস্ট স্টার্ট হয়ে যায় না। একটা দেশে প্রোটেস্ট স্টার্ট হওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে একটা ভিতর থেকে রাগ হওয়া দরকার। কিছু কিছু পার্টিকুলার কারণ ছিল, যে কারণগুলো খুব ছোটো ছোটো কারণ, বাট যেগুলো এক টাইমে খুব বড় হয়ে যায়। যার মধ্যে কি ছিল মেন ব্যাপারটা, আনএমপ্লয়মেন্ট। একটা সময় হচ্ছে 2009 সালে সিরিয়াতে 8.1% আনএমপ্লয়মেন্ট রেট ছিল, যেটা গভর্নমেন্টের ডেটায়। বাট ওইখানে যারা কিছু ইকোনমিস্ট যারা বলেছিল যে এই ডেটাটা ভুল, এবং তাদের হিসাবে যে ডেটা ছিল 24.4%। মানে বুঝতে পারছো একটা দেশে 24.4% আনএমপ্লয়মেন্ট, মানে সেই দেশের কি অবস্থা। তার থেকে বড় ব্যাপার ছিল এখানে যে টোটাল যে পভার্টি রেট ছিল, সেটা মানে পুরো অল ওভার সিরিয়াতে সেটা ছিল 34.3%, যার মধ্যে রুরাল ইন্ডিয়া মানে রুরাল যে সিরিয়া, মানে যেগুলো গ্রাম খুব প্রত্যুত্তর গ্রাম, সেইগুলোতে ছিল 62% প্রভার্টি। এই প্রভার্টি হওয়ার পিছনে বড় কারণ ছিল সেটা হচ্ছে 2007 থেকে 2010 যেহেতু আরব কান্ট্রিতে আমরা জানি বৃষ্টি কম হয়, সেই জন্য ওখানে খরা এসেছিল। তো এই খরার জন্য কি হয়েছিল না, ওখানে যে এগ্রিকালচার সেক্টরটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তো তার জন্য একটা প্রবলেম হয়। এবং আরও একটা বড় কারণ ছিল যেহেতু ডিক্টেটর, মানে 1970 সাল থেকে ভাবো যে গভর্নমেন্ট চলছে, একই গভর্নমেন্ট চলছে। তো এর ফলে কি হচ্ছিল না, ওখানে যে কারাপশন, কেউ কিছু বলার নেই, কারণ আলটিমেট ফ্রিডম তো নেই। তুমি কিছু বলতে গেলে তোমাকে তো পুলিশ তুলে নিয়ে চলে যাবে। তো কি হতো না, সেইখানে যে কারাপশন, সেই কারাপশন প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং সেখানে যে 2011 সালের যে কারাপশন ইন্ডেক্স আমরা দেখেছি 129 র্যাঙ্ক ছিল 183টা কান্ট্রির মধ্যে, এবং লাস্ট ইয়ার যে কারাপশন ইন্ডেক্স বেড়েছিল সেই অনুযায়ী 177 আউট অফ 180, মানে ভাবো 180টা দেশের মধ্যে 177 নম্বর র্যাঙ্ক করছে সিরিয়া। ল্যাক অফ ডেমোক্রেসি, আমি আগেই বলেছি ডিক্টেটরশিপ মানে ওখানে ডেমোক্রেসি নেই। আর একটা জিনিস হয়েছিল যে লিরা, সেই সময় যে ওদের যে মুদ্রা, সিরিয়ার যে মুদ্রা বিরাটভাবে কোলাপস করে গেছিলো। দেখো 2011 সালের আগে যখন বাসাদ 1971-এর পর থেকে $1 সমান ছিল 4.75 লিরা, সেটা 2011 সালের পরে যেটা রেটটা হয়েছিল সেটা 47.35 সিরিয়ান লিরা ইকুয়ালস টু $1। দেখো আমি প্রথমেই বলেছি যে ইরান হচ্ছে চায় বরাবরই ইসরায়েলকে ডিস্টেবিলাইজ করতে। তো এখানে বাসার গভর্নমেন্টের সঙ্গে যে কোলাবোরেশন তাদের ছিল আমি প্রথমেই বলেছি, এবং এর কারণ একটা বিরাট বড় কারণ, সেটা হচ্ছে যে এই যে বাসারুল আসাদ, এ অ্যাকচুয়ালি আল-উইতি সেক্টের লোক। এই আল-উইতি সেক্ট হচ্ছে ওই সিরিয়াতে অ্যাকচুয়ালি মাইনরিটি সেক্ট, ওইখানে মেজর পপুলেশন হচ্ছে সুন্নি, এবং ইরান হচ্ছে শিয়া। ওরা বরাবরই চায় যে শিয়া সুন্নির মধ্যে একটা কনফ্লিক্ট আছে। তো বরাবরই বাসার গভর্নমেন্টকে এই জন্য সাপোর্ট করতো, বিকজ অফ ও অ্যান্টি সুন্নি। ঠিক আছে, তো এখানে একটা ইরানের ইন্টারফারেন্স ছিল সিরিয়ার মধ্যে, যেটা ওখানে যেহেতু মেজর পপুলেশন সুন্নি, তো ওদের পছন্দ হয়নি। সে নেক্সট ব্যাপার হচ্ছে কি, স্টেটের যে ডিপ্রেশন ছিল মানে মারাত্মক পরিমাণে, মানে সাপোজ ধরো গভর্নমেন্টের এগেনস্টে কেউ কিছু বলতে পারছে না, কোনো মিডিয়া কিছু লিখলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 2007 সালে এই বাসার আল আসাদ উইকিপিডিয়া, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন চ্যানেল ব্যান করে দিয়েছিল, এবং যারা লিবারেল ছিল, মানে যারা মিডিয়া ছিল, তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তো এটা একটা বিরাট বড় কারণ ছিল। তারপরে কারণ ছিল সেক্টারিয়ানিজম, মানে মাইনরিটির রুল। মানে সাপোজ ধরো আজকে আমাদের ইন্ডিয়াতে যদি মুসলিমরা রুল করে, তো আমাদের মেজর হিন্দু, আমরা রেগে যাবো এক টাইম পরে যে না এটা চলবে না। তো সেমনি ব্যাপারটা ছিল যে সুন্নিরা পছন্দ করছিল না যে আল-উইতি সেক্টরের লোক কী করে 10% আমাদের উপর রুল করছে। তো এটা একটা বিরাট বড় ইন্টারনাল কারণ ছিল। আরও একটা বড় কারণ ছিল যে এই কুর্দস একটা বিরাট বড় পপুলেশন, যেটা হচ্ছে সিরিয়াতে থাকে, এবং এদের সঙ্গে এতটাই পরিমাণে অন্যায় অত্যাচার করা হতো যে আমি দেখলে তোমরা মানে ভয় পেয়ে যাবে। সেটা হচ্ছে ওদের জন্য পাবলিক স্কুল ব্যান ছিল, ওরা পাবলিক স্কুল ভর্তি হতে পারবে না, ওদের জন্য কোনো অনুষ্ঠানে কোনো উৎসব পার্বণে ওরা অংশগ্রহণ করতে পারবে না। এবং ওদের জন্য যেটা ছিল যে ওরা যখন কুর্দিস, যেটা 1992 এর পরে যেটা একটা ল এসেছিল যে কুর্দিস নাম রাখতে পারবে না। সাপোজ ধরো আমি হিন্দু, আমি ধরো আমার নাম রাখলাম আর্য, আমি এটা রাখতে পারবো না। তো এরকম একটা প্রবলেম ছিল। তো এটার জন্য কুর্দসরা খুব রেগেছিল এই বাসার গভর্নমেন্টের উপরে। আর একটা ছিল ইউএস স্যাংশন। তোমরা জানো ইউএস স্যাংশন করলে কি হয়। ইউএস স্যাংশন তো বরাবরই ইউএস যাকে মনে করে তাকে স্যাংশন দিয়ে দেয়, এবং স্যাংশন করে তার ইকোনমি মোটামুটি একটা খারাপ অবস্থা করে দেয়। এই করে মোটামুটি মানুষের মধ্যে তারা বিরাট বড় রাগ ছিল। কিন্তু এই রাগটা যে ছিল না, এই রাগটাতে একটা শুধু স্পার্ক করা দরকার ছিল, সেই স্পার্কটা হয়েছিল এই ঘটনাটাতে। মানে ব্যাপারটা বারুদ পড়ে আছে, একটা ম্যাচিস লাগিয়ে দেওয়ার মতো। সেটা হয়েছিল যে এই ছেলেটির নাম হচ্ছে মৌয়াইয়া সিয়াসনে। এখন এটা যা বয়স এরাউন্ড 27 ইয়ার্স, বাট এই যখন 14 বছর বয়স ছিল তখন এই একটা দেওয়ালে লিখে দিয়েছিল যে এজাক এল ডোর ইয়া ডক্টর। এর মানে হচ্ছে, এটা একটা সিরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, এর মানে হচ্ছে ইটস ইয়োর টাইম। আমি প্রথমেই বলেছি যে যখন আরব স্প্রিং যখন চলছিল অনেক গভর্নমেন্ট পড়ে গেছিলো সেই ইয়েতে, তো সেই উপলক্ষে সে লিখেছিল এই কথাটা। আর ডক্টর এই কারণে বলা হয়েছে কারণ বাসার আল আসাদ একটা সময় মিলিটারি ডক্টর ছিল, উনি সার্ভও করেছিলেন মিলিটারি ডক্টর হিসাবে। তো
এই ছেলেটা অ্যাকচুয়ালি মেনলি দালাল ছিল। তো এই জিনিসটা লিখে নেওয়ার পরে যে ওখানে যে পুলিশ মানে বাশার আল আসাদের যে সিক্রেট পুলিশ মুখাবারত এরা একে অ্যারেস্ট করে নেয় এবং 26 দিন ধরে মারাত্মক পরিমাণে টর্চার করার পরে একে ছাড়া হয়। এবং এই ইনসিডেন্টটা দেখার পরে এদের যে অবস্থা মানে এদের কারো নোখ তুলে নেওয়া হয়েছিল, মানে মারাত্মক লেভেলের অত্যাচার করা হয়েছিল। এবং এটা দেখার পরে ওইখানের যে দালার যে লোকরা তারা তো রেগে গেছিলোই। ফার্স্ট টাইম পুরো সিরিয়া জুড়ে এই বাশার গভর্নমেন্টের এগেনস্টে প্রোটেস্ট হয়েছিল এবং বাশার গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল ফার্স্ট টাইম এই ঘটনাটার পরেই। দেখো এবার ব্যাপারটা যখন আমি প্রথমেই বলেছি যে এরা ডেমোক্রেসির জন্য লড়াই করে, কিন্তু বন্দুক নিয়ে লড়াই করে। গভর্নমেন্ট আসার পরে যাকে পছন্দ নেই তাকে তারা মারে। তো এগুলো বিভিন্ন অ্যাকচুয়ালি ফান্ডিং, বিভিন্ন দেশের জিওপলিটিক্যালি বিভিন্ন বড় বড় দেশের ফান্ডিং আছে এইসব গ্রুপ তৈরি করে দেওয়ার জন্য, গভর্নমেন্ট ফেলে দেওয়ার জন্য। তো দেখো এই মুহূর্তে সিরিয়াতে না অনেকগুলো গ্রুপ অপারেট করছে। তার মধ্যে সবচেয়ে যে এই মুহূর্তে যারা ক্ষমতায় এসছে তারা হচ্ছে এইচটিএস, এই হায়াত তাহির আল সাহান। এই গ্রুপটা অ্যাকচুয়ালি আল কায়দারই একটা মেজর গ্রুপ। এবং তারা হচ্ছে তারা এই যে এইচটিএস, এই যে সিরিয়ার যে লোকেশন দেখছো, এই সিরিয়ার এই পার্টটা ছিল এইচটিএসদের দখলে। নেক্সট যে গ্রুপ আছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, এইচডিএফ। এটা হচ্ছে কুর্দিশ গ্রুপ। যে কুর্দিশদের উপর অত্যাচার করা হতো, এই কুর্দিশদের যে মানে বাশার গভর্নমেন্টের এগেইনস্টে যে গ্রুপ বানিয়েছিল তার নাম হচ্ছে এইচডিএফ। এবং এই এইচডিএফ হচ্ছে এই ইয়েলো পোর্শনটা হচ্ছে পুরোপুরি এইচডিএফদের দখলে ছিল। আর বাকি যে সাদা পোর্শন দেখছো এই পোর্শনটা ছিল বাশার গভর্নমেন্টের মানে আয়ত্তের মধ্যে বা গ্রিপের মধ্যে। এই সিরিয়ান ন্যাশনাল আর্মি যে গ্রুপটা, এই গ্রুপটা আবার এই যে কুর্দিশরা এরা আবার তুর্কির অ্যান্টি। তো এদেরকে মারার জন্য তুর্কি ফান্ডেড একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মি। এবং এই গ্রুপটা হচ্ছে যখন সিরিয়ার বাশার গভর্নমেন্টের যে গ্রুপ তৈরি হয়েছিল সিরিয়াতে, সেই ফ্রি সিরিয়ান আর্মি, এটা অ্যাকচুয়ালি পাবলিক গ্রুপ, মানে এটা অ্যাকচুয়ালি ওখানে জনগণদের নিয়ে একটা গ্রুপ বানানো হয়েছিল। এই গ্রুপের সঙ্গে সাপোর্ট করে এই সিরিয়ান ন্যাশনাল আর্মি এরা চায় যে এই কুর্দিশ যে এই গ্রুপটা আছে না, এই গ্রুপটা তুর্কি চায় অ্যাকচুয়ালি ক্যাপচার করতে। তো এই জন্য এই একটা গ্রুপ আছে। এবং কিছু ছোটো ছোটো গ্রুপ আছে, যেমন এই সাউদার্ন অপারেশন গ্রুপ, যার মধ্যে খ্রিস্টান বিভিন্ন রিলিজিয়ান ওরা অ্যাকচুয়ালি মিলে একটা গ্রুপ করে। নেক্সট হচ্ছে এই মুহূর্তে যে প্রেজেন্ট সিচুয়েশন হয়েছিল 2011 সালের একদম পরে, আজকে এত বছর পরে, প্রায় হয়ে গেল 13 বছর পরে হঠাৎ করে ইনসিডেন্ট হওয়ার কারণ কি? কেন আমরা এই মুহূর্তে জানি যে রাশিয়া ইউক্রেনে বিজি, ইউএসএ ইসরায়েলে বিজি, ইউক্রেনে বিজি। তো বরাবরই এই সময় ইউএস দেখেছিল যে আলটিমেট রাশিয়াকে এই মুহূর্তে সিরিয়া বাশার গভর্নমেন্টকে এই মুহূর্তে বাঁচাতে পারবে না। ইউক্রেনের সঙ্গে সে এইভাবে এতটাই এসকেলেট হয়ে আছে যে এই মুহূর্তে বাশার গভর্নমেন্টকে সে বাঁচাতে পারবে না। এবং এটাই ছিল ইউএসের কাছে খুব ভালো সময়। সেই জন্য তারা কী করেছিল, এই যে এইচটিএস গ্রুপটাকে 27 নভেম্বর এই এইচটিএস গ্রুপটা প্রথম হচ্ছে এই অ্যালেপ্পো সিটি, একটা সিটি আছে খুব বড় সিটি, আমি এর পরের স্লাইডে দেখাবো, এখানে আমার ছবিটাও আছে ম্যাপে। অ্যালেপ্পো সিটি ক্যাপচার করে, অ্যাটাক করে। এবং 30 নভেম্বর এই অ্যালেপ্পো সিটিটা তারা পুরোপুরি ক্যাপচার করে এবং দেয়ালে লিখে দেয় বাশার নামে পোস্টার চিঠি দেয়। 5 ডিসেম্বর অ্যালেপ্পো সিটির নিচেই একটা সিটি আছে হামা সিটি, 5 ডিসেম্বর এই হামা সিটি তারা ক্যাপচার করে। এবং কী করে 7 ডিসেম্বর তারা হোমস বলে একটা শহর আছে, যেটা একদম দামাস্কাসের একদম কাছাকাছি, 100 মাইল মাত্র দূর, সেই শহরটা তারা 7 তারিখ ক্যাপচার করে। এবং 8 তারিখ বাশার আল আসাদ তিনি তার কান্ট্রি ছেড়ে রাশিয়া চলে। এবার আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি যেটা আমার বলার উদ্দেশ্য, তুমি ভাবো একটা দেশের প্রেসিডেন্ট যদি সেই দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে রিস্কের জন্য, তাহলে একটা সাধারণ পাবলিক যারা, তাদের জন্য কি হবে? আজকে যে এই যে আল কায়দা এই গ্রুপরা যে সিরিয়া ক্যাপচার করলো, তো প্রেসিডেন্ট তো নেই, ও তো ভাই চলে গেছে। সাফার করবে কারা? তোমাদের মধ্যে যারা সাধারণ লোক, যাদের যাওয়ার কোনো জায়গা নেই। সেই জন্যই আমি তোমাদের এটা বলতে চাই যে দেখো, আমরা ভারতে আছি ঠিকই, বাট আমাদের এই আশেপাশে যে দেশগুলো আছে না, এর থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত। যে একটা স্ট্রং গভর্নমেন্ট, একটা স্ট্রং লিডার একটা দেশে থাকাটা কত দরকার। না থাকলে সেই দেশের পাবলিকদের ভবিষ্যৎ কিচ্ছু নেই এই দুনিয়ার কাছে, তারা মাত্র ফাও, মরেও যাবে, কেউ দেখতেও যাবে না। আজকে সিরিয়ার লোকদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, তারা মরছে না বাচ্চা, কেউ কিছু জানে না। কিন্তু সবাই কি বলছে না, ডেমোক্রেসি চলে এসেছে, বাশার গভর্নমেন্ট চলে গেছে, ব্যাস ওইটুকুই লোক জানে, এর বেশি কিছু নেই। মাত্র 12 দিনের মধ্যে একটা গভর্নমেন্ট পড়ে যায়, তুমি ভাবতে পারছো? এই দেখো, আমি এরকম বলতে চাইছিলাম যে এই সিরিয়া, এটা হচ্ছে অ্যালেপ্পো সিটি, এটা হচ্ছে পুরো সিরিয়া, এটা দামাস্কাস, এটা হচ্ছে ওদের ক্যাপিটাল। প্রথমে অ্যালেপ্পো সিটি তারা দখল করে, তারপর হচ্ছে হামাতেই হামা ম্যাসাকার ঘটেছিল। নেক্সট এই সিটিটা তারা ক্যাপচার করে এবং লাস্ট হচ্ছে হোমস। এই হোমস থেকে এই দামাস্কাসের ভ্যালু হচ্ছে ডিস্টেন্স হচ্ছে মাত্র 100 মাইল।
এইবার দেখো এখানে আমি একটা জিনিস, এই ম্যাপটা একটু আলাদা ম্যাপ। এই যে গোলান হাইটস, এই পোর্শনটাও সিরিয়ার। এইটা হচ্ছে 1967-এ ইসরায়েল যুদ্ধের মাধ্যমে 6 ডে ওয়ারের মাধ্যমে ক্যাপচার করে নিয়েছিল এই জায়গাটা। ইসরায়েল এখন চাই এই পোর্শনটাকে তারা প্রপার ক্যাপচার করে নিতে, যাতে একটা বাফার সেট হয়ে যায়। যেমন আমরা এই মুহূর্তে চাই যে, আমরা বলছি না যে বাংলাদেশে একটা হিন্দু দেশ তৈরি করে দেওয়া হোক সামনে, যাতে একটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যাতে একটা বাফার জোন হয়ে যায়। যে কোনো বাফার জোন হয়ে যাওয়া মানে কি, আমরা অনেকটা সেফ। আজকে যতটা সেফ না, আজকে আমরা যেমন ডাইরেক্ট বর্ডার লিঙ্ক করছি আমরা, বাট একটা বাফার জোন হয়ে যাওয়া মানে আমাদের বর্ডার অনেকটা সেফ। তো এটাই আজকে ইসরায়েলও চাইছে, যাতে আমি প্রথমেই বলেছি যে এই রাস্তা দিয়েই হিজবুল্লাহর কাছে যেত হচ্ছে তোমার হচ্ছে ইরান থেকে পাঠানো যেসব আর্মস পয়সা এগুলো ছিল, এগুলো সব হিজবুল্লাহর কাছে যেত এই গভর্নমেন্ট দামাস্কাসে, এই তোমার হচ্ছে বাসার গভর্নমেন্টের মাধ্যমে। তো এই জায়গাটা ইসরায়েল চায় ক্যাপচার করে নিতে। এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে যে আসাদ লেফটের পরে বিভিন্ন দেশের বিভিন্ন রকম কনসার্ন আছে। তাতে ভারতেরও কিছু কনসার্ন আছে, যেমন ইউএস এবং ওয়েস্টের জন্য যেটা খুব ভালো জিনিস হয়েছে, সে পুতিনের কাছে, পুতিন মানে সাপোর্টের একটা গভর্নমেন্ট ছিল এটা। তো সেই যেমন আমাদের যেমন ইন্ডিয়া সাপোর্টেড গভর্নমেন্ট ছিল হাসিনা, তো এটা ইউএসএ ফেলে দিয়ে ভাবছে, ইউএস ভাবছে আমরা ইন্ডিয়া সাপোর্টেড একটা গভর্নমেন্ট ফেলে দিয়েছি। সেম ওরা এখন ভাবছে যে পুতিনের যে সাপোর্ট করা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টকে আমরা ফেলে দিয়েছি। তো এটা ওদের কাছে একটা খুব বড় জায়গা। ইসরায়েলের জন্য একটা খুব ভালো দিক সেটা হচ্ছে যে, আমি প্রথমেই বলেছি ইরান এবং হিজবুল্লাহর মধ্যে যে কোলাবোরেশন ছিল সেটা বাসারের মাধ্যমে। বাসার নেই এখন, ওরা অনেকটা ফ্রি। যে এখন যে নতুন যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টটা এখন পরবর্তী ব্যাপার, তারা কি করে না করে, বাট এই মুহূর্তের জন্য কিছুদিনের জন্য তারা ফ্রি। রাশিয়ার জন্য আমি প্রথমেই বলেছিলাম, রাশিয়া একটা এয়ারবেস বানিয়েছিল, সেই এয়ারবেসের নাম হচ্ছে খামেইমি এয়ারবেস। এই খামেইমি এয়ারবেসটা এই জন্যই রাখা হয়েছিল, তো ওইখান থেকে পুরোপুরি সে সিরিয়া ক্যাপচার করে। এর আগেও সিরিয়াতে বাসার গভর্নমেন্টকে ফেলার চেষ্টা করা হয়েছে, বাট রাশিয়া ইন্টারভেন করে রাশিয়া বাঁচিয়ে দিয়েছিল বাসার গভর্নমেন্টকে। বাট এবারে রাশিয়া এই কারণেই পারেনি, বিকজ অফ রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে ব্যস্ত। তো এটা হচ্ছে রাশিয়ার জন্য বিরাট বড় কনসার্ন। কারণ দেখো, আমরা প্রথমেই দেখেছি যে একটা মিলিটারি আফগানিস্তানে ইউএসের পুরোপুরি মিলিটারি ছিল, মিলিটারি চলে গেছে, বাট কিন্তু পুরোপুরি এত ট্রুপস এত জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এইগুলো কি করেছিল, তালিবান ক্যাপচার করেছিল। রাশিয়ার ক্ষেত্রে একটা কনসার্ন এই ব্যাপারে আছে। ইরানের ক্ষেত্রে খুব বড় একটা ঝাটকা বলতে পারো, যে তাদের যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট পড়ে গেছে। আমি বারবার ধরে কথাটা বলবো না। তুর্কির ক্ষেত্রে তুর্কি চাই যে, এই আমি প্রথমে বললাম তুর্কি যে চাই, এই কুর্দিস যে ফোর্স এবং ওদের যে ল্যান্ড ক্যাপচার করা আছে, সে তাদেরকে হারিয়ে দিয়ে তুর্কি ওই জায়গাটা ক্যাপচার করবে, মানে যে যার ধান্দায়। তুমি একটা জিনিস দেখো, আজকে যদি এই যুদ্ধটা ইসরায়েল বা কোনো নন হিন্দু বা নন ইসলাম এরকম কোনো ধর্মের বা কোনো দেশের সঙ্গে যদি হতো, পুরো মিডিয়া ক্যাপচার করতো। যেহেতু এখানে দেখো সব ইসলাম ভার্সেস ইসলাম লড়াই হচ্ছে, কোনো মিডিয়ার কোনো হাইপ নেই, যে যাকে যার মতো করে ভাবছে। এবার দেখো আমাদের দেশের জন্য কনসার্ন কি, ইন্ডিয়া আজকে গ্লোবালি এমন একটা জায়গাতে আছে না, যেই জায়গাতে থাকার কারণে আমাদের কোথায় কি হচ্ছে তার জন্য আমাদের ইম্প্যাক্ট আজকে পড়ে। ওভারঅল আমাদের লাইফে হয়তো পড়ে না, বাট অ্যাজ এ কান্ট্রি পড়ে। তো যেমন সিরিয়ার ক্ষেত্রে অনেক ব্যাপার। দেখো সিরিয়া হচ্ছে আমাদের একজন খুব ভালো বন্ধু বরাবরই ছিল, ঠিক আছে, এই বাসার গভর্নমেন্টও ছিল। দেখো যখন আমাদের 1961 যখন প্রথম ন্যাম তৈরি হয়, নন অ্যালাইন মুভমেন্ট, যখন ইউএসএসআর একটা ব্লক ছিল এবং ইউএসএর ব্লক ছিল, এবং ইন্ডিয়া চুজ করেছিল যে না আমরা কোনো ব্লকেই নেই, তখন সিরিয়াও আমাদের দেখানো পথেই হেঁটেছিল এবং এই নন অ্যালাইন গ্রুপে ন্যামে তারা জয়েন করেছিল। এই বাসার গভর্নমেন্ট দেখো, যখন দেখবে আমাদের কাশ্মীর নিয়ে যখন কোনো ইস্যু হতো না, তখন তুর্কি ছিল, একটা সময় ছিল সৌদি আরব, এরা তুর্কি ফুর্কি নিয়ে এরা অনেক কিছু বলতো কাশ্মীর নিয়ে পাকিস্তানের হয়ে। কিন্তু এই বাসার গভর্নমেন্ট কোনোদিনও ইন্ডিয়ার এগেনস্টে কাশ্মীর ইস্যু নিয়ে যায়নি। তো বাসার গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব একটা খারাপ ছিল না, আমার জন্য মোটামুটি ভালো ছিল। তারপরে দেখার জিনিস দেখো যে এখানে ইন্ডিয়া ওদের এখানে অনেক কিছু ইনভেস্ট করে, যেমন এই তিসরিন পাওয়ার প্ল্যান্ট এবং হামা আয়রন স্টিল প্ল্যান্ট, এগুলো আমাদের ওখানে ইনভেস্টমেন্ট করা আছে, মানে আমাদের ইনভেস্টমেন্টও এখানে আছে। আমি তোমাকে বললাম না যে আজকে আমরা এমন একটা জায়গাতে গেছি যে গ্লোবালি কোনো কিছু হলে সেখানে আমাদের ফারাক পড়ে, কারণ আমাদের ইনভেস্টমেন্ট অনেক জায়গাতে আছে, অনেক দেশে আছে, যেগুলো হয়তো আমরা এখন সব জানি না, খবরে এলে আমরা জানতে পারবো। অপারেশন দোস্ত হয়েছে। অপারেশন দোস্ত কখন হয়েছিল, 2023 সালে আমাদের মনে আছে, তুর্কি এবং সিরিয়াতে ভয়ানক একটা আর্থকোয়েক হয়েছিল এবং প্রচুর লোক মারা গেছিল। তখন ইন্ডিয়া গভর্নমেন্ট সবার প্রথম এই অপারেশন দোস্ত চালিয়েছিল, এবং যার মধ্যে সিরিয়ারও অনেক লোক ছিল। তো বুঝতে পারছো একটা মানে হেলদি একটা টাই আপ ছিল। লাস্ট 2024 সালে ইন্ডিয়ার সঙ্গে সিরিয়ার একটা 6th রাউন্ড ফরেন অফিস মিটিংও হয়। তো আমি এটা থেকে তোমাদের এটা বলতে চাইছি যে একটা দেশকে স্ট্রং রাখা শুধু গভর্নমেন্টের কাজ নয়, আমাদেরও কাজ। কেন, আমাদের একটা ডিসিশন আমরা করে কি, আমাদের কাছে দেওয়ার মতো একটা ভোটই আছে। তো আমরা এই ভোটের মাধ্যমে একটা দেশকে স্ট্রং রাখতে পারি, এর বাইরে আমাদের কিছু করার নেই। তো আমাদের উপর অনেক রকম কনস্পিরেসি হচ্ছে, তোমরা দেখতেও পাচ্ছ, বাট আমাদের গভর্নমেন্ট, আমাদের দেশ এতটাই স্ট্রং যে আমাদের ফেলা অতটা সোজা নয়। আর তোমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদেরকে কতটা সতর্ক থাকতে হবে অ্যাজ এ আম আদমি। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার করো। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।